সবাই স্লাইড দেখতে পাচ্ছ তো না? হ্যাঁ স্যার। আচ্ছা, আমরা আজকে শুরু করব হলো একাদশ অধ্যায়। তোমাদের শর্ট সিলেবাসে এটা আছে, 10 নম্বর অধ্যায়টা শর্ট সিলেবাসে নাই। জীব প্রযুক্তি। তো জীব প্রযুক্তির যে টপিকস গুলো আজকে আমরা জানবো: টিস্যু কালচার, প্লাজমিডের বৈশিষ্ট্য, জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ইনসুলিন উৎপাদন পদ্ধতি। যদিও টপিকস এর ভলিউম অনেক বেশি, হ্যাঁ, এখন দেখা যাক আমরা কোথায় গিয়ে শেষ করতে পারি। তাহলে আমরা আসছি হলো জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজি। বায়োটেকনোলজি তথা জীব প্রযুক্তি জীববিজ্ঞানের একটা আধুনিক ও প্রয়োগমুখী শাখা। বায়োটেকনোলজি শব্দটি 1919 সালে হাঙ্গেরীয় কৃষি প্রকৌশলী কার্ল এরিকি প্রথম ব্যবহার করেছিলেন। এই বায়োটেকনোলজি শব্দটা দুটি ইংরেজি শব্দ, একটা হলো বায়োলজি আর একটা টেকনোলজির সমন্বয়ে গড়ে উঠেছে। বিজ্ঞানী কোলম্যান, হ্যাঁ, বিজ্ঞানী কোলম্যানের মতে এই জীব প্রযুক্তির সংজ্ঞাটা কি? বিজ্ঞানী কোলম্যানের মতে জীবন্ত উদ্ভিদ, প্রাণী, অণুজীব বা এদের অংশবিশেষ ব্যবহার করে মানবতার কল্যাণে ব্যবহার উপযোগী উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন নতুন উদ্ভিদ, প্রাণী, অণুজীব বা দ্রব্য উৎপাদনে প্রয়োগকৃত প্রযুক্তির নাম হলো জীব প্রযুক্তি। তাহলে আমরা এই যে জীব প্রযুক্তি কিভাবে আমরা কি করব, যে আমরা অন্য কোনো জীবন্ত উদ্ভিদ থেকে বা প্রাণী থেকে বা অণুজীব থেকে অংশবিশেষ নিব। সেই অংশবিশেষ হতে পারে একটা ডিএনএ বা জিন। সেই জিনটা আমরা ব্যবহার করে দেখা গেল যে উন্নত জাতের বা উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন নতুন উদ্ভিদ হতে পারে, প্রাণী হতে পারে, অণুজীব হতে পারে, বা নতুন কোনো প্রোডাক্ট তৈরি হতে পারে। তাহলে এগুলো তৈরি করার নামই হলো জীব প্রযুক্তি। অপরদিকে বলা যায় মানব কল্যাণে জীবের প্রযুক্তিগত ব্যবহারের কলাকৌশলকে জীব প্রযুক্তি বলা হয়। জিন প্রযুক্তি, এনজাইম প্রযুক্তি, কৃষিক্ষেত্রে, চিকিৎসা শাস্ত্রে, শিল্পক্ষেত্রে, পরিবেশ রক্ষায় জীব প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তো জীব প্রযুক্তির প্রথম যে টপিকটা ছিল সেটা হলো টিস্যু কালচার বা প্ল্যান্ট টিস্যু কালচার। উদ্ভিদের যে কোনো বিভাজনক্ষম অঙ্গ থেকে সেই বিভাজনক্ষম অঙ্গগুলো অবশ্যই কাণ্ডের শীর্ষভাগ মানে শীর্ষমুকুল, কাণ্ডের যেখান থেকে শাখা সৃষ্টি হয়, ডালপালা সৃষ্টি হয়, সেই অংশকে আমরা বলবো কক্ষমুকুল, কচি পাতা বা পাপড়ি। তাহলে এই সমস্ত অঙ্গগুলো হলো বিভাজনক্ষম অঙ্গ। এই উদ্ভিদের বিভাজনক্ষম অঙ্গ থেকে বিচ্ছিন্ন করা কোন টিস্যু সম্পূর্ণ জীবাণুমুক্ত অবস্থায় উপযুক্ত পুষ্টি মাধ্যম বা উপযুক্ত আবাদ মাধ্যমে বৃদ্ধিকরণ করে চারা তৈরির প্রযুক্তির নামই হলো টিস্যু কালচার। তাহলে গবেষণাগারে কোন টিস্যুকে পুষ্টি মাধ্যমে কালচার করাই হলো টিস্যু কালচার। আমেরিকান বিজ্ঞানী মর্গান 1901 সালে সর্বপ্রথম মত প্রকাশ করেন যে প্রতিটি সজীব উদ্ভিদ কোষেরই একটি পূর্ণাঙ্গ উদ্ভিদে পরিণত হওয়ার অন্তর্নিহিত ক্ষমতা আছে। এই ক্ষমতাকে তিনি টটিপটেন্সি বলে অভিহিত করেন। আসলে উদ্ভিদের কোন অংশগুলোকে আমরা টটিপটেন্সি বলতে পারি? হ্যাঁ, যেগুলো বিভাজনক্ষম কোষ, যেমন ভাজক কোষ। তাহলে ভাজক কোষ বা ভাজক টিস্যু এগুলোকে আমরা বলবো টটিপটেন্সি। যেহেতু এই প্রক্রিয়ায় ক্ষুদ্র অংশ মানে ক্ষুদ্র একটা টিস্যু, হ্যাঁ, ব্যবহার করা হয়, এবং এই টিস্যুকে ব্যবহার করে পূর্ণাঙ্গ উদ্ভিদ তৈরি করা হয়, এই জন্য একে আমরা বলবো মাইক্রো প্রোপাগেশন। আবার এই প্রক্রিয়ায় কোন উদ্ভিদের সমগুণ সম্পন্ন প্রজন্ম বা ক্লোন তৈরি করা হয় বলে একে ক্লোনিং প্রযুক্তিও বলা হয়। তাহলে আমরা এখন টিস্যু কালচার সম্পর্কিত কতগুলো টার্ম সম্পর্কে আমরা জানবো। যেমন টিস্যু কালচারের উদ্দেশ্যে মাতৃ উদ্ভিদ হতে পৃথকীকৃত অংশকে এক্সপ্ল্যান্ট বলা হয়। আমরা একটা ছবি দেখি তাহলে আমরা বুঝতে পারবো। এটা হলো সেই মাতৃ উদ্ভিদ। আমরা এখানে মাতৃ উদ্ভিদ থেকে ছোট্ট একটা টিস্যু কেটে নিয়েছি, এটাকে বলা হচ্ছে কর্তিত টিস্যু, বা এটাকে আমরা বলবো এক্সপ্ল্যান্ট। তাহলে মাতৃ উদ্ভিদ থেকে যে টিস্যুটা কাটা হয় সেই টিস্যুটার নাম হবে এক্সপ্ল্যান্ট। টিস্যু কালচার পদ্ধতির মাধ্যমে উৎপাদিত নতুন চারাকে অনুচারা বা প্ল্যান্টলেট বলা হয়। জার্মান উদ্ভিদ বিজ্ঞানী গটলিয়েব হ্যাবারল্যান্ড 1920 এনাকে টিস্যু কালচারের জনক বলা হয়। এই পদ্ধতিতে
হ্যাঁ, এই পদ্ধতিকে ইনভিট্রো কালচারও বলা হয়, কারণ এই টিস্যু কালচারের সমগ্র প্রক্রিয়াটি কাঁচ পাত্রের মধ্যে সম্পন্ন করা হয়। তাহলে আমরা এখানে দেখবো এগুলো সবই হলো কাঁচের তৈরি পাত্র, কনিক্যাল ফ্লাস্ক। হ্যাঁ, তাহলে আমরা এই প্রযুক্তিটা বা আমরা একটা কাঁচের নির্মিত পাত্রে আমরা এটা তৈরি করছি। এই জন্য আমরা একে ইনভিট্রো, ইনভিট্রো কথার অর্থই হলো উইদিন দ্য গ্লাস। ইনভিট্রো কথার অর্থ হলো উইদিন দ্য গ্লাস। তাহলে আমরা এই জন্য টিস্যু কালচারকে বলবো ইনভিট্রো কালচার। টিস্যু কালচারের প্রকারভেদ। টিস্যু কালচার পদ্ধতি বিভিন্ন প্রকৃতির হয়ে থাকে, যেমন কক্ষমুকুল কালচার, মেরিস্টেম কালচার, মাইক্রো প্রোপাগেশন, ক্যালাস কালচার এর মাধ্যমে চারা উৎপাদন, দৈহিক কোষ থেকে ভ্রূণ উৎপাদন, পরাগধানী কালচারের মাধ্যমে হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপাদন, প্রোটোপ্লাস্ট কালচার ইত্যাদি। তো আমরা এখন টিস্যু কালচার প্রযুক্তির ধাপগুলোতে যাব। প্রথম ধাপটার নাম হলো মাতৃ উদ্ভিদ বা এক্সপ্ল্যান্ট নির্বাচন। তাহলে আমরা এখানে বলেছিলাম, তাহলে আমরা যে উদ্ভিদটা আমরা বেছে নিব, হ্যাঁ, সেই উদ্ভিদটাকে আমরা কি বলবো? মাতৃ উদ্ভিদ। তাহলে মাতৃ উদ্ভিদ আমরা কিভাবে আমরা বাছাই করব? অবশ্যই সেটা উন্নত জাতের হতে হবে, নীরোগ হতে হবে, স্বাস্থ্যবান হতে হবে। তাহলে তিনটা বৈশিষ্ট্য থাকতে হবে। যে উদ্ভিদ থেকে আমরা টিস্যু নিব বা এক্সপ্ল্যান্ট নিব, সেই মাতৃ উদ্ভিদকে অবশ্যই নীরোগ, মানে কোনো রোগ থাকবে না, স্বাস্থ্য স্বাস্থ্যবান হতে হবে। হ্যাঁ, তারপর হলো আরেকটা হলো কি বললাম, যে উন্নত জাতের হতে হবে। তাহলে এরকম উদ্ভিদকে আমরা মাতৃ উদ্ভিদ হিসেবে বাছাই করব। টিস্যু কালচারের জন্য ব্যবহারের জন্য যাকে কোনো উদ্ভিদ থেকে পৃথক করে নেওয়া হয় তাকে এক্সপ্ল্যান্ট বলে। তাহলে আমরা এরকম মাতৃ উদ্ভিদ থেকে যখন আমরা টিস্যুটা কেটে নিব, সেই টিস্যুটাকে আমরা বলবো এক্সপ্ল্যান্ট। তাহলে এক্সপ্ল্যান্ট কারা হতে পারে? এক্সপ্ল্যান্ট হতে পারে কাণ্ডের শীর্ষমুকুল, পার্শ্বমুকুল, হ্যাঁ, কচি পাতা, আর বলেছিলাম পাপড়ি। এছাড়াও পর্ব ও পাতার শীর্ষ ব্যবহৃত হতে পারে। তাহলে আমরা এখানে বলছি, তাহলে এটা উপরের অংশটা হলো শীর্ষমুকুল, এখান থেকে মনে করো শাখা বের হচ্ছে, এটা হলো কক্ষমুকুল, তারপর হলো কচি পাতা, হ্যাঁ, এখানে পাপড়ি নাই বা আর অন্য অন্য অংশগুলো নাই। ঠিক আছে, তাহলে আমরা এগুলো বলতে পারি। তাহলে এগুলো হলো আমরা এক্সপ্ল্যান্ট হিসেবে এই সমস্ত অংশ বেছে নিব। তাহলে আমরা কি 1 নম্বর ধাপ সবাই বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। 2 নম্বর ধাপ। 2 নম্বর ধাপে আমরা কি করব? কালচার মিডিয়াম বা আবাদ মাধ্যম তৈরি, অনেকে একে পুষ্টি মাধ্যমও বলে। টিস্যু কালচার কাজের জন্য প্রাথমিকভাবে একটা কালচার মিডিয়াম তৈরি করা আবশ্যক। বিভিন্ন প্রকার মুখ্য বা বিভিন্ন ধরনের মুখ্য ও গৌণ উপাদান, ভিটামিন, 2 থেকে 4% সুক্রোজ, ফাইটোহরমোন প্রভৃতি উদ্ভিদের বিভিন্ন প্রয়োজনীয় পুষ্টি উপাদান এই মিডিয়ামে থাকা প্রয়োজন। এবং মিডিয়ামকে ঘন করার জন্য জমাট বাঁধার উপাদান এগার সঠিক মাত্রায় মেশাতে হবে। যখন মিডিয়াম তৈরি হয়ে যাবে, সেই মিডিয়ামের পিএইচ নির্ধারিত রাখতে হবে 5.5 থেকে 5.8 মধ্যে। তাহলে এই পিএইচটা কি অ্যাসিডিক না ক্ষারীয়? অ্যাসিডিক। অ্যাসিডিক। তাহলে আমরা এরকম কি করব? এরকম একটা কনিক্যাল ফ্লাস্ক নেব, কাঁচ নির্মিত কনিক্যাল ফ্লাস্ক নেব। সেই কনিক্যাল ফ্লাস্কে কি করা হয়? একটা যন্ত্র আছে, সেটাকে বলা হয় ল্যামিনার এয়ার ফ্লো। সেই যন্ত্রটার নাম ল্যামিনার এয়ার ফ্লো। আমরা এখানে স্লাইডে কোথাও লিখি নাই, জাস্ট আমি বললাম, ওটা লিখলেও হয়, না লিখলেও হয়, তাহলে অনেক বড় হয়ে যায়। তা আমরা কি করব? ল্যামিনার এয়ার ফ্লোর সাহায্যে ভিতরে যদি কোনো বাতাস থাকে, কনিক্যাল ফ্লাস্কের ভিতরে কোনো বাতাস থাকে, সেটা বের করে দেয় এবং সেটা পরিষ্কার করে দেয়। এবার এই পরিষ্কার কনিক্যাল ফ্লাস্কের ভিতরে আমরা কি করব? যে আমরা পুষ্টি উপাদান তৈরির জন্য যে উপাদানগুলো ছিল, সেই প্রয়োজনীয় উপাদানগুলো আমরা এখানে পরিমাণ মতো ঢেলে নিব। ঢেলে নেওয়ার পরে আমরা এরকম আবাদ মাধ্যম বা পুষ্টি মাধ্যম পেয়ে যাব। এরপরে আসে 3 নম্বর ধাপ, জীবাণুমুক্তকরণ বা নির্বীজকরণ। কালচার মিডিয়াম আমরা যেটা তৈরি করলাম এবং এক্সপ্ল্যান্ট যেটা আমরা মাতৃ উদ্ভিদ থেকে কেটেছি, হ্যাঁ, এগুলো সবই জীবাণুমুক্ত থাকা আবশ্যক। তাই আমরা মিডিয়ামকে কনিক্যাল ফ্লাস্ক বা টেস্ট টিউবে ঢেলে নির্বীজকৃত তুলা দিয়ে পাত্রের মুখ বন্ধ করে অটোক্লেভ যন্ত্রে জীবাণুমুক্ত করা হয়। মিডিয়ামকে অটোক্লেভ যন্ত্রে নির্দিষ্ট তাপ 121 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, চাপ 15 পাউন্ড চাপ এবং 20 মিনিট সময় ধরে রাখা হয়। ঠিক আছে, অটোক্লেভ যন্ত্র এমন একটা যন্ত্র, এটা ছোট একটা ফ্রিজের মতো।
এই ফ্রিজের মতো এই যন্ত্রের বাইরে যে ইয়ে আছে মানে দরজা, সেই দরজার ওখানে এরকম রেগুলেটর লাগানো থাকে, একটা তাপের রেগুলেটর, একটা বায়ুমণ্ডলের চাপের জন্য, আর আহ, একটা স্টপ ওয়াচ। তো এরকম আমরা সেই সেগুলো যদি রেগুলেট করি এবং এই যে যে মান আমরা বলেছি সে মানে যদি আমরা রেখে দিই, তাহলে অটোক্লেভ যন্ত্রে কালচার মিডিয়াম জীবাণুমুক্ত হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা 3 নম্বর ধাপটা সবাই বুঝতে পারলাম। হ্যাঁ স্যার। এরপরে আমরা আসবো 4 নম্বর ধাপ। 4 নম্বর ধাপটার নাম হলো আবাদ মাধ্যমে এক্সপ্ল্যান্ট স্থাপন। হ্যাঁ, আবাদ মাধ্যমে এক্সপ্ল্যান্ট বা টিস্যু স্থাপন। তাহলে আমরা এখন এটা কি করব? আবাদ মাধ্যমে এক্সপ্ল্যান্ট বা টিস্যু স্থাপন। আমরা তো অটোক্লেভ যন্ত্রে আমরা কি করেছিলাম? আবাদ মাধ্যমকে জীবাণুমুক্ত করেছিলাম। এখন এই আবাদ মাধ্যম জীবাণুমুক্ত করা যে আবাদ মাধ্যম আছে, তার উপরে আমরা কি করব? এই তুলাটা সরিয়ে নেব এবং ভিতরে এক্সপ্ল্যান্টটা খুব সাবধানে রেখে দেব। ঠিক আছে, তাহলে এক্সপ্ল্যান্টকে নির্জীব করে সম্পূর্ণ নির্জীব অবস্থায় কাঁচপাত্রে রাখা মিডিয়ামে স্থাপন করা হয়। তাহলে আমরা এখানে যেহেতু আবাদ মাধ্যমে টিস্যুটা স্থাপন করেছি, হ্যাঁ, যখন আমরা টিস্যুটা আবাদ মাধ্যমে রাখতে যাব, তখন আমরা কার সাহায্যে রাখবো? হাতের সাহায্যে রাখতে পারি বা চিমটার সাহায্যে রাখতে পারি। যদি হাতের সাহায্যে রাখি তাহলে হাত অ্যালকোহল দিয়ে ধুয়ে নেবো। যদি চিমটার সাহায্যে রাখি তাহলে চিমটাকেও আমি অ্যালকোহল দিয়ে জীবাণুমুক্ত করে নেব, যাতে এক্সপ্ল্যান্ট ধরার সময় কোনো ইনফেক্টেড না হয়, ইনফেকশন যাতে না হয়। তাহলে আমরা 4 নম্বর ধাপ সবাই বুঝতে পারলাম। হ্যাঁ স্যার। এরপরে আসবো আমরা ক্যালাস সৃষ্টি ও সংখ্যা বৃদ্ধি। তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি যে কনিক্যাল ফ্লাস্কের মধ্যে আবাদ মাধ্যম রাখা আছে, সেই আবাদ মাধ্যমে এক্সপ্ল্যান্টও রাখা আছে। তাহলে এখন এক্সপ্ল্যান্ট এবং আবাদ মাধ্যম সহ কনিক্যাল ফ্লাস্ককে আমরা একটা কি করব? আমরা একটা নির্দিষ্ট কক্ষে, নিয়ন্ত্রিত কক্ষে রেখে দেব এবং সেই নিয়ন্ত্রিত কক্ষের আলোর পরিমাণ থাকতে হবে 3000 থেকে 5000 লাক্স। তাপমাত্রা থাকতে হবে 17 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস এবং ওই কক্ষের আপেক্ষিক আর্দ্রতা থাকতে হবে 70 থেকে 75 ভাগ। এভাবে নিয়ন্ত্রিত কক্ষে সেটাকে রেখে দেওয়া হলে কয়েকদিন পর টিস্যুটি বারবার বিভাজিত হয়ে ক্যালাসে পরিণত হবে। এরকম ক্যালাস থেকে একসময় অসংখ্য মুকুল সৃষ্টি হয়। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 3 নম্বর এখানে বলা হচ্ছে, যদিও ধাপটা হলো 5 নম্বর। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি পুষ্টি মাধ্যম থেকে পুষ্টি গ্রহণ করে এক্সপ্ল্যান্ট বারবার বিভাজিত হয়েছে এবং বিভাজিত হয়ে এরকম অসংখ্য মুকুল যুক্ত কি তৈরি করেছে? ক্যালাস তৈরি করেছে। ক্যালাস মানে হলো অনেকগুলো মুকুলের গুচ্ছ। কিন্তু এই সমস্ত মুকুলে কোনো মূল থাকে না, মূলবিহীন মুকুল তৈরি হয়। তাহলে আমরা 5 নম্বর ধাপটা সবাই বুঝতে পারলাম। হ্যাঁ স্যার। এরপরে আসবো 6 নম্বর ধাপ, মূল উৎপাদক মাধ্যমে স্থানান্তর ও চারা উৎপাদন। আমরা এখন 4 নম্বর ধাপে আছি। এখন কি করব? আমরা যে ক্যালাসটা পেয়েছি সেই ক্যালাসে অনেকগুলো মুকুল ছিল এবং সেই মুকুলে কোনো মূল ছিল না। এই জন্য আমাদের কি করতে হবে? আমাদের তো আগেই অনেক আবাদ মাধ্যম তৈরি করা আছে। আবার আমরা কি করবো? একটা নতুন কনিক্যাল ফ্লাস্ক নেব, সেই কনিক্যাল ফ্লাস্কে কিছু আবাদ মাধ্যম ঢালবো এবং সেখানে আমরা ফাইটো হরমোন অ্যাড করে দেবো, কিছু ফাইটো হরমোন এক্সট্রা অ্যাড করে দেবো, যার ফলে দেখা যাবে মূল সৃষ্টির আবাদ মাধ্যম তৈরি হয়ে গেল। তাহলে কি আমরা মূল সৃষ্টির আবাদ মাধ্যম তৈরি করাটা বুঝতে পারলাম? মূল সৃষ্টি করার জন্য মূল সৃষ্টি করার জন্য আবাদ মাধ্যম তৈরি করার ক্ষেত্রে আমরা কি করব? প্রথমে একটা কনিক্যাল ফ্লাস্ক নিব, সেখানে আমরা আগের তৈরি করা আবাদ মাধ্যম ঢেলে নিব, কিছু পরিমাণ ঢেলে নিব এবং সেখানে একটা জিনিস অ্যাড করব, সেটা হলো ফাইটো হরমোন। সামান্য পরিমাণ ফাইটো হরমোন আবাদ মাধ্যমে মিশিয়ে দিলে মূল সৃষ্টিকারী আবাদ মাধ্যম তৈরি হয়ে যায়। ওকে, এবার আমরা কি করব? 6 নম্বর ধাপটায় যাব। তাহলে মূল উৎপাদক মাধ্যমে স্থানান্তর ও চারা উৎপাদন। তাহলে মুকুলগুলোকে সাবধানে কেটে নিয়ে মূল উৎপাদনকারী মিডিয়ামে রাখা হয় এবং সেখানে মুকুল মূল সৃষ্টি করে পূর্ণাঙ্গ চারায় পরিণত হয়। হ্যাঁ, তাহলে আমরা এখানে দেখব যে এখানে এই মূল সৃষ্টিকারী আবাদ মাধ্যম এটা, এখানে আমরা মূলবিহীন মুকুলকে রেখেছি, যার ফলে এখানে আমরা পরবর্তীতে দেখতে পাবো যে এগুলোতে মূল তৈরি হয়ে গেছে। যখনই মূল তৈরি হয়ে যাবে তখন সেগুলোকে আমরা বলবো অনুচারা বা প্ল্যান্টলেট। তাহলে আমরা 6 নম্বর ধাপটা বুঝতে পারলাম। হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে আমরা এরকম চারা পেয়ে গেলাম। হ্যাঁ, এরকম চারা পেয়েছি।
এই চারাটাকে আমরা কি করব, চারাটাকে ভালোভাবে পাতিত পানি দিয়ে ধুয়ে ফেলবো। পাতিত পানি মানে কি, ফিল্টার করা পানি, ইলেকট্রিক ফিল্টার করা পানি দিয়ে আমরা এই চারাকে ধুয়ে ফেলবো। কেন ধুয়ে ফেলবো? কারণ এই চারাতে অনেক কেমিক্যাল থাকে, যেহেতু আর এরা আবাদ মাধ্যমে বড় হয়েছে, এই জন্য এই কেমিক্যাল দূর করার জন্য আমরা পাতিত পানি দিয়ে ধুয়ে ফেলবো। এরপরে আমরা কি করব, 7 নম্বর ধাপে যাব। 7 নম্বর ধাপ হলো চারা টবে স্থানান্তর। তাহলে এরকম চারাগুলোকে, এই চারাগুলোতে যেহেতু মূল আছে, এই মূল সহ এই অনুচারাকে আমরা এখন কি করব, গবেষণাগারে রাখা যে টবের মাটি আছে, সেই টবের মাটিতে রোপণ করে দিব। এভাবে আমরা টবে চারা স্থানান্তর করব, এইভাবে আমরা হ্যাঁ স্থাপন করব। ও সরি, আমরা উল্টা বলছি। 5 এটা হলো মূল সৃষ্টির জন্য অনুচারাকে পৃথক মাধ্যমে স্থাপন। হ্যাঁ, মূল সৃষ্টির মাধ্যমে অনুরোধ সৃষ্টি। আর 7 নম্বর আমরা বললাম যে চারা আমরা টবে, গবেষণাগারে রাখা টবের মাটিতে স্থাপন করলাম। এরপরে আসবো প্রাকৃতিক পরিবেশে তথা মাঠ পর্যায়ে স্থানান্তর। এখন আমরা কি করব, আমরা এই কাজটা কোথায় করেছি, মাঠে করেছি না ল্যাবে করেছি? লেবে করছি। ল্যাবে করেছি। সেই ল্যাবে নিয়ন্ত্রিত কক্ষে আমরা এটা করেছি। তাহলে আমরা নিয়ন্ত্রিত কক্ষে যেহেতু করেছি, কাজেই আমাদের এই চারাগুলো তৈরি করার মেন উদ্দেশ্য হলো বাইরের মাঠ পর্যায়ে রোপণ করা। কাজে আমাদের কি করতে হবে, যে বাইরের মাঠ পর্যায়ে চারাগুলো যাতে আমরা সহজে রোপণ করতে পারি, এই জন্য বাইরের পরিবেশের সাথে আগে খাপ খাওয়াইয়ে নিতে হবে। এই জন্য কি করতে হবে, যে সকালে বিকালে, হ্যাঁ, 2বার করে, দিনে 2বার করে কয়েকদিন বাইরের মাঠ পর্যায়ে আনা নেওয়া করতে হবে। কেন করব, যাতে বাইরের পরিবেশের সাথে সেই চারাটি খাপ খায়। দেখা গেল যে চারাগুলো খাপ খাবে, সেই চারাগুলো পরবর্তীতে মাঠ পর্যায়ে রোপণ করে দিব। এইভাবে আমরা এই চারাগুলোকে মাঠ পর্যায়ে বা বাইরের পরিবেশে আমরা লাগিয়ে দেব। তাহলে আমরা কি বলেছিলাম, প্রাকৃতিক পরিবেশে তথা মাঠ পর্যায়ে স্থানান্তর। আমরা বলেছিলাম টব সহ চারা গাছকে কিছুটা আর্দ্র পরিবেশে রাখা হয়, তবে রোপিত চারা গাছগুলো কক্ষের বাইরে রেখে মাঝে মাঝে বাইরের প্রাকৃতিক পরিবেশের সাথে খাপ খাইয়ে দিতে হয়। পূর্ণাঙ্গ চারা গাছগুলো সজীব ও সবল হয়ে উঠলে সেগুলোকে এক পর্যায়ে প্রাকৃতিক পরিবেশে মাটিতে লাগানো হয়। বাইরের যে প্রাকৃতিক পরিবেশ আছে, সেই প্রাকৃতিক পরিবেশের মাটিতে লাগিয়ে দিব। তাহলে এই ছিল টিস্যু কালচার। তাহলে আমরা টিস্যু কালচারের প্রত্যেকটা ধাপ সবাই বুঝতে পেরেছি? হ্যাঁ স্যার। এবার আমরা আসবো উদ্ভিদ উন্নত প্রজনন ও উন্নত জাত উদ্ভাবনে টিস্যু কালচার প্রযুক্তির প্রয়োগ। হুবহু মাতৃ গুণাগুণ সম্পন্ন চারার উৎপাদন বা মাইক্রো প্রপাগেশন, রোগমুক্ত উদ্ভিদ সৃষ্টি, চারা উৎপাদন, বিলুপ্তপ্রায় উদ্ভিদ সংরক্ষণ, ভ্রূণ কালচার প্রযুক্তির মাধ্যমে উদ্ভিদের কৃত্রিম প্রজনন, সংকর উদ্ভিদ উৎপাদনের ক্ষেত্রে প্রোটোপ্লাস্ট ফিউশন, মেরিস্টেম কালচার, অল্প সময়ে অধিক চারা উৎপাদন, হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপাদন, কোষ আবাদ ও ক্যালাস টিস্যু আবাদ, দ্রুত ক্লোন সৃষ্টির মাধ্যমে বংশবিস্তার, ট্রান্সজেনিক উদ্ভিদ সৃষ্টি, বৈদেশিক মুদ্রা অর্জন। এখানে আমরা কয়েকটা ব্লু কালার দিয়ে আমরা মার্ক করেছি, সেগুলো আমরা বর্ণনা করব। আমরা এখন আসব যে কৃষি ও উন্নত জাত উদ্ভাবনে টিস্যু কালচারের গুরুত্বগুলো কি কি। বিভিন্ন উদ্ভিদের ক্ষেত্রে টিস্যু কালচার প্রযুক্তি ব্যাপকভাবে প্রয়োগ করে প্রজননবিদরা অনেক সাফল্য অর্জন করেছে। নিচের কয়েকটি দিক উপস্থাপন করা হলো। যেমন চারা উৎপাদন, যেসব উদ্ভিদের বীজ উৎপাদন করা সম্ভব হয় না, যেমন থুজা, সাগর কলা, এসব উদ্ভিদের ক্ষেত্রে টিস্যু কালচার প্রয়োগ করে চারা গাছ তৈরি করা যায়। ফুল, ফল বা শস্য উৎপাদনকারী কোনো ভালো জাতের উদ্ভিদ থেকে যদি অধিক সংখ্যক চারা উৎপাদন করা প্রয়োজন হয়, তবে ওই ভালো জাতের একটি উদ্ভিদ থেকে এক্সপ্ল্যান্ট বা টিস্যু নিয়ে কালচার করে অনেক সংখ্যক চারা গাছ উৎপাদন করা সম্ভব। ঠিক আছে? তাহলে আমরা একটা উদ্ভিদের বিভাজনক্ষম অঙ্গ থেকে কিছু টিস্যু নিয়ে সেগুলো যদি আমরা টিস্যু কালচারের মাধ্যমে চারা তৈরি করতে পারি, তাহলে একসাথে আমরা শত শত বা হাজার হাজার আমরা একটা গাছ থেকেই অনেকগুলো চারা গাছ তৈরি করতে পারবো। উদ্ভিদ সংরক্ষণ, বর্তমানে অনেক বিলুপ্ত প্রায় উদ্ভিদকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করার জন্য টিস্যু কালচার প্রযুক্তি ব্যবহার হচ্ছে, কারণ স্বল্প সময়ে উল্লিখিত উদ্ভিদ থেকে চারা গাছ উৎপাদন করা এই প্রযুক্তির ব্যবহারই সম্ভব। তাহলে পৃথিবী থেকে যে উদ্ভিদগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে বা যে উদ্ভিদের বীজগুলো তৈরি হচ্ছে ঠিক আছে, কিন্তু
পৃথিবীর পরিবেশ খারাপ হয়ে যাওয়ার কারণে সেগুলো থেকে আর পরে চারা তৈরি হচ্ছে না। তো এরকম বিলুপ্ত হওয়া উদ্ভিদ গুলোকে রক্ষা করার জন্য আমরা সেই উদ্ভিদের বিভাজনক্ষম অঙ্গকে যদি এক্সপ্ল্যান্ট হিসেবে ব্যবহার করে টিস্যু কালচারের মাধ্যমে চারা তৈরি করতে পারি, তাহলে আমরা বিলুপ্ত হয়ে যাওয়া উদ্ভিদগুলোকে সুরক্ষিত রাখতে পারবো। এরপরে আমরা আসবো ভ্রূণ কালচার প্রযুক্তির মাধ্যমে উদ্ভিদের কৃত্রিম প্রজনন। ভ্রূণ কালচার, ভ্রূণ মানে বোঝো, ভ্রূণ কাকে বলে? এর আগে বলেছিলাম সম্ভবত জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম চ্যাপ্টার পড়ানোর সময় ভ্রূণ কাকে বলে বলেছিলাম, মনে আছে? কোষের প্রথম কোষ। হ্যাঁ বলো, ভ্রূণ কার প্রথম কোষ? মাতৃকোষের। না না, আর কে বলবা ভ্রূণ কাকে বলে? ভ্রূণ কাকে বলে এটা না পারলে ভ্রূণ কালচার পদ্ধতিতে বুঝতে পারবা না। ভ্রূণ কাকে বলে? ভ্রূণ হলো শুক্রাণু আর ডিম্বাণু মিলে কি তৈরি হয়? জাইগোট। জাইগোট। জাইগোট বারবার মাইটোসিস বিভাজনের মাধ্যমে বহুকোষী ভ্রূণ গঠন করে। তাহলে জাইগোটের বিভাজনের ফলে ভ্রূণ তৈরি হয়। তাহলে এখন এই ভ্রূণ কালচার প্রযুক্তির মাধ্যমে উদ্ভিদের কৃত্রিম প্রজনন। তাহলে টিস্যু কালচার প্রযুক্তির আরেকটি বিশেষ দিক হলো ভ্রূণ কালচার। ভ্রূণ কালচারের মাধ্যমে উদ্ভিদ প্রজনন বিদ্যার অনেক সমস্যার সমাধান করা যায়। বিশেষ করে আন্তঃপ্রজাতীয় সংকরের ক্ষেত্রে ভ্রূণ পূর্ণতা লাভ না করায় সংকর উদ্ভিদ পাওয়া সম্ভব হয় না। আন্তঃপ্রজাতি মানে কি? আন্তঃপ্রজাতি মানে হলো হ্যাঁ, আন্তঃপ্রজাতি মানে কি? একই প্রজাতি না, একই প্রজাতি কিন্তু জাত হলো দুইটা, ঠিক আছে? তাহলে এরকম দুইটা জাতের উদ্ভিদে যদি আমরা সংকর ঘটিয়ে যদি আমরা ভ্রূণ তৈরি করতে পারি, হ্যাঁ, কিন্তু অনেক সময় দেখা গেলো যে যেটা ন্যাচারালি মানে যেটা প্রাকৃতিক ভাবে যে ভ্রূণটা তৈরি হয় সেই ভ্রূণটা অনেক সময় পূর্ণাঙ্গ উদ্ভিদ সৃষ্টি করতে সক্ষম হয় না। তখন এই সমস্ত সংকর উদ্ভিদের সংকরণের ফলে যে ভ্রূণটা পাওয়া যায়, সেই ভ্রূণটাকে যদি আমরা টিস্যু বা এক্সপ্ল্যান্ট হিসেবে ট্রিট করি এবং সেই ভ্রূণকে এক্সপ্ল্যান্ট হিসেবে ব্যবহার করে সেগুলো যদি আমরা টিস্যু কালচার প্রযুক্তির সাহায্যে চারা তৈরি করতে পারি, তাহলে আমরা সফলতা পাবো। তাহলে এসব ক্ষেত্রে সংকরণের পর ভ্রূণকে কালচার করা হয়, ভ্রূণই তখন এক্সপ্ল্যান্ট হয়ে যায়। ফলে ভ্রূণ আর নষ্ট হয় না, পরবর্তীতে এই ভ্রূণ বিকাশ লাভ করে পূর্ণাঙ্গ সংকর উদ্ভিদ উৎপাদন করে। এইভাবে সংকর উদ্ভিদের সাহায্যে উন্নত জাত উদ্ভাবন করা সম্ভব। বুঝতে পেরেছো? যদি আমরা প্রাকৃতিক উপায়ে ভ্রূণটা রেখে দিতাম তাহলে সেই ভ্রূণটা বিকশিত হতো না। এখন আমরা ভ্রূণটা পেয়েছি, সেই ভ্রূণটাকে আমরা এক্সপ্ল্যান্ট হিসেবে ব্যবহার করব এবং টিস্যু কালচারের মাধ্যমে আমরা সেটা থেকে চারা তৈরি করব, যার ফলে ভ্রূণ আর নষ্ট হলো না, ভ্রূণ চারাতে পরিণত হলো। মেরিস্টেম কালচার। মেরিস্টেম মানে কি? মেরিস্টেম হলো ভাজক কোষের ইংলিশ ভাজক টিস্যু বা ভাজক কোষের ইংলিশ নামটা হলো মেরিস্টেম। তাহলে মেরিস্টেম কালচার, এখানে ভাজক টিস্যুকে আমরা এক্সপ্ল্যান্ট হিসেবে নিব, ভাজক টিস্যুকে এক্সপ্ল্যান্ট হিসেবে নিব। তাহলে মেরিস্টেম কালচার টিস্যু কালচার পদ্ধতির আরো একটি দিক। উদ্ভিদের শিশুমুকুলের অগ্রভাগের টিস্যুকে আমরা মেরিস্টেম বলে। মেরিস্টেম কালচারের মাধ্যমে উৎপাদিত চারা গাছ সাধারণত রোগ মুক্ত হয়ে থাকে, কারণ মেরিস্টেম টিস্যুতে কোনো রোগ জীবাণু থাকে না। এখান থেকে অনেক সময় একটা এমসিকিউ কোশ্চেন আমরা করে থাকি যে কোন ধরনের টিস্যু কালচারে সাধারণত রোগ জীবাণু থাকে না, তখন অ্যান্সার হবে মেরিস্টেম কালচার। অল্প সময়ে অধিক চারা উৎপাদন। টিস্যু কালচার পদ্ধতি প্রয়োগ করে একটি মাত্র উদ্ভিদ থেকে অল্প সময়ে অসংখ্য চারা উৎপাদন করা যায়। এরপরে আসবো আমরা আরেকটা গুরুত্ব, সোমাটিক ফিউশন, বা এখানে আমরা বলতে পারি সোমাটিক হাইব্রিডাইজেশন। একই প্রজাতির দুটি ভিন্ন জাত কিংবা দুটি ভিন্ন প্রজাতির উদ্ভিদের মধ্যে দুইটি কোষের প্রোটোপ্লাস্টে মিলনের মাধ্যমে কৃত্রিম পদ্ধতিতে হাইব্রিড উদ্ভিদ সৃষ্টির প্রক্রিয়াকে সোমাটিক হাইব্রিডাইজেশন বা সোমাটিক ফিউশন বলে। এই প্রক্রিয়ায় সৃষ্ট কোষকে সাইব্রিড বলে। সাইব্রিড সৃষ্টিতে অংশগ্রহণকারী দুটি কোষকে হেটেরোক্যারিয়ন বলে। যেমন আলু ও টমেটো উদ্ভিদের সোমাটিক ফিউশন ঘটিয়ে টমেটো চারা উৎপাদন করা যায়। তাহলে এখানে কি করা হয়? এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি টমেটোর আমরা চিত্র দেখতে পাচ্ছি। হ্যাঁ, দেখো উদ্ভিদের নিচে যেখানে মাটি মানে মাটির মধ্যে যেটা থাকবে সেখানে আলু হবে, এই সমস্ত গাছ, আর উপরে যেটা গাছ হয়ে আছে সেগুলোতে হয়ে আছে টমেটো। হ্যাঁ, তাহলে এটা হলো টমেটো উদ্ভিদ। তাহলে এই উদ্ভিদগুলো কিভাবে তৈরি করা হয়?
হ্যাঁ, হ্যালো। এই জাতটা কি বাংলাদেশে আছে, যে টমেটো? বাংলাদেশে মনে হয় এখনো তৈরি হয় নাই, বিদেশে এগুলো তৈরি হচ্ছে, বাংলাদেশে এখনো এগুলো তৈরি হয় নাই। তো এই ধরনের টমেটো উদ্ভিদ বা তৈরি হতেও পারে এখন, আহ, হয়তো রিসার্চ আমরা হয়তো এখনো জানি না, হয়তো কোনো কোনো কৃষি ইনস্টিটিউট গুলোতে হয়তো তৈরি হচ্ছে, হয়তো এখনো আমাদের কাছে সেটা পৌঁছায়নি। তো যাই হোক, তাহলে এটা কিভাবে হয়? এটা হয়, মনে করো যে আহ আলু আলু উদ্ভিদের যে মনে করো যে ডিম্বাণু আছে, আর যেটা হলো আর টমেটো উদ্ভিদের মনে করো শুক্রাণু, তাহলে শুক্রাণু আর ডিম্বাণু সাধারণত মিলিত হয়ে জাইগোট তৈরি করে। তো এই ক্ষেত্রে কি হয়? এক্ষেত্রে শুক্রাণুর যে সাইটোপ্লাজম আর ডিম্বাণুর যে সাইটোপ্লাজম, এই দুইটা সাইটোপ্লাজমের মিলন ঘটানো হয়, নিউক্লিয়াসের মিলন ঘটানো হয় না, সাইটোপ্লাজমের মিলন ঘটানো হয়। সাইটোপ্লাজমের মিলন ঘটে এরকম নতুন হাইব্রিড উদ্ভিদ সৃষ্টি করা যায়, যেমন আমরা একটু আগে দেখলাম টমেটো। বুঝতে পেরেছো? তাহলে আমরা এটাকে এই ধরনের উদ্ভিদকে আমরা বলবো হাইব্রিড। তাহলে এই উদ্ভিদগুলো কিভাবে তৈরি হয়েছে? যে দুইটি জনন কোষ বা দুইটি ভিন্ন কোষের সাইটোপ্লাজমের মিলন ঘটিয়ে এই ধরনের হাইব্রিড তৈরি করা হয়েছে। তাহলে আমরা 6 নম্বরটা বুঝতে পারলাম, সোমাটিক ফিউশন। এই স্যার। হ্যাঁ স্যার। ট্রান্সজেনিক উদ্ভিদ সৃষ্টি। ট্রান্সজেনিক উদ্ভিদ সৃষ্টি জিন প্রকৌশলে প্রযুক্তির মাধ্যমে যে জিনকে একটি জীবের দেহে স্থানান্তর করা হয় তাকে ট্রান্সজিন বলে। আমরা জিন প্রকৌশল এখনো বুঝি নাই, সেই জিন প্রকৌশলটা হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। ওটা যখন বুঝবো তখন আমরা ট্রান্সজেনিক উদ্ভিদটা আরো ভালোভাবে বুঝবো। আপাতত এটুকু জানো যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জিন প্রকৌশল প্রযুক্তির মাধ্যমে যে জিনকে একটি জীবের দেহে স্থানান্তর করা হয় তাকে ট্রান্সজিন বলে। যে জীবে ট্রান্সজিন স্থানান্তর ও বৈশিষ্ট্যের প্রকাশ ঘটানো হয় তাকে ট্রান্সজেনিক জীব বলে। উদ্ভিদ কোষে ট্রান্সজিন স্থানান্তর করে সেখান থেকে টিস্যু কালচার প্রযুক্তিতে উৎপাদিত ট্রান্সজেনিক কলা, ধান, টমেটো, গাজর ইত্যাদি উদ্ভিদ থেকে কলেরা, হেপাটাইটিস বি, এইচআইভি ইত্যাদি রোগের টিকা তৈরির চেষ্টা করা হচ্ছে। তাহলে আমরা কি করব? প্রথমে জিন প্রকৌশল বা রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির সাহায্যে আমরা প্রথমে কি করব? আমরা আহ, আমরা কাঙ্ক্ষিত জিন বা কাঙ্ক্ষিত ডিএনএ আমরা নিয়ে নেব, এবং সেটাকে আমরা পরবর্তীতে উদ্ভিদ দেহে মাইক্রো ইনজেকশনের মাধ্যমে প্রয়োগ করব। সেই রিকম্বিনেন্ট ডিএনএ গুলোকে মাইক্রো ইনজেকশনের মাধ্যমে উদ্ভিদে প্রয়োগ করব, যার ফলে সেই উদ্ভিদটা হয়ে যাবে ট্রান্সজেনিক উদ্ভিদ, এবং এইভাবে আমরা ট্রান্সজেনিক উদ্ভিদ তৈরি করতে পারি। তাহলে আমরা জিন প্রকৌশলটা যদি ভালোভাবে বুঝতাম তাহলে আমরা এই ট্রান্সজেনিক উদ্ভিদ তৈরি করাটাও বুঝতে পারতাম। তাহলে এইভাবে আমরা ট্রান্সজেনিক কলা, ধান, টমেটো, গাজর ইত্যাদি উদ্ভিদ থেকে কলেরা, হেপাটাইটিস বি, এইচআইভি ইত্যাদি রোগের ভ্যাকসিন বা টিকা তৈরির চেষ্টা করা হচ্ছে। এবার আসবো হ্যাপ্লয়েড লাইন উদ্ভিদ তৈরিতে। পরাগরেণু এবং পরাগধানী কালচারের মাধ্যমে হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপাদন করা সম্ভব। হ্যাপ্লয়েড উদ্ভিদ সমূহ উদ্ভিদ প্রজননের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন উদ্ভিদের ক্ষেত্রে কাঙ্ক্ষিত হোমোজাইগাস লাইন পাওয়া অত্যন্ত সময় সাপেক্ষ। হোমোজাইগাস কথার অর্থ বুঝো? হোমোজাইগাস না স্যার। হোমোজাইগাস হোমোজাইগাস কথার অর্থ হলো, মনে করো যে জীবের যে বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে তাকে কি বলা হয়? জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী একককে কি বলে? জিন বলে। কি বলে? জিন। তাহলে বিশেষ জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী একক হলো জিন। তাহলে কোন একটা চরিত্র বা কোন একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণের জন্য দুইটা জিন যখন একই প্রকৃতির হয় তখন তাকে বলা হয় হোমোজাইগাস। তখন তাকে কি বলা হয়? হোমোজাইগাস। যেমন ধরে নাও, মানুষের ক্ষেত্রে মানুষ যারা 6.5 ফুট, পৃথিবীতে একটা গণনা করে দেখা গেছে, একটা গড় করে দেখা গেছে যাদের উচ্চতা 6.5 ফুট তাদের দেহে হোমোজাইগাস জিন রয়েছে। বুঝতে পেরেছো? পুরুষের উচ্চতা যদি 5 ফুট হয় তাহলে ধরে নিতে হবে তাদের ওই খাটো বৈশিষ্ট্য নিয়ন্ত্রণের জন্য এক জোড়া জিন, সেটাও হোমোজাইগাস, সেটা খাটো বৈশিষ্ট্যের জন্য দায়ী। আর যেটা 6.5 ফুট বললাম সেটা লম্বা বৈশিষ্ট্যে দুটো জিন একই প্রকৃতির। তাহলে হোমোজাইগাস মানে হলো যে জীবের কোনো একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণের জন্য
যখন দুইটা জিন একই ধরনের হবে তখন তাকে আমরা বলবো হোমোজাইগাস। তাহলে আমরা বিভিন্ন উদ্ভিদের ক্ষেত্রে কাঙ্ক্ষিত হোমোজাইগাস লাইন পাওয়া অত্যন্ত সময় সাপেক্ষ, কিন্তু পরাগরেণু বা পরাগধানী কালচারের মাধ্যমে হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপন্ন করা সম্ভব হলে তা থেকে সহজেই ইপ্সিত ডিপ্লয়েড উদ্ভিদ পাওয়া যায়। যেমন পোয়েসি, সোলেনেসি, ব্যাসিকেসি গোত্রের হ্যাপ্লয়েড লাইন প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে। বা তোমাদের আরেকটা আমি উদাহরণ দিয়ে এটা একটু বোঝানোর চেষ্টা করি। মনে করো আমার বাসায় আম গাছ আছে। হ্যাঁ, হয়তো ফাইমের বাসায় একটা আম গাছ আছে, মারিয়ার বাসায় একটা আম গাছ আছে, শোভনের বাসায় একটা আম গাছ, আর মোহনের বাসায় একটা আম গাছ। আমাদের পাঁচটা বাসায় 5 ধরনের আম গাছ আছে। আমার বাসায় হয়তো ল্যাংড়া, আরেকজনের বাসায় হয়তো ফজলি, আরেকজনের বাসায় হয়তো হিমসাগর। এখন দেখা গেলো আমাদের 5 জনের বাসায় খুব কাছাকাছি। হ্যাঁ, পরবর্তীতে দেখা গেলো, পরবর্তী কয়েক বছর পর দেখা গেলো যে পাশে অনেক চারা হয়েছে আমের, এবং সেগুলোতে যখন আম ধরছে সেই আমগুলো দেখা যাচ্ছে যে কোনোটা হিমসাগরের মতো মিষ্টি, কোনোটা আবার ন্যাংরার মতো মিষ্টি, মানে মিক্সড হয়ে গেছে। হ্যাঁ, ফলে সেগুলো কিন্তু হোমোজাইগাস বৈশিষ্ট্য সেই চারার মধ্যে থাকবে না। কারণ দেখা গেলো যে আমার গাছের পরাগরেণু বায়ু দ্বারা বাহিত হয়ে হয়তো ফাইমের যে আম গাছ আছে সেখানে চলে গেছে। এরকম দেখা গেলো যে যার কারণে সেখান থেকে যে আমগুলো সৃষ্টি হয়েছে সেই আমগুলো পরবর্তীতে যখন আটি থেকে চারা হয়েছে সেই চারাগুলো তখন মানে বিশুদ্ধ হয় নাই, অবিশুদ্ধ, মানে হেটেরোজাইগাস হয়ে গেছে। হ্যাঁ, মিক্সড বৈশিষ্ট্য চলে এসেছে। হোমোজাইগাস মানে কি একই রকম। আমার বাসায় যদি হিমসাগর থাকে তাহলে আমি শুধু হিমসাগরের স্বাদই পাবো, প্রত্যেকটা আমি হিমসাগরের স্বাদ পাবো। কোনো একটা আম অন্য কোনো স্বাদ আমি পাবো না। অন্য কোনো স্বাদ পেলেই বুঝতে হবে যে আমার গাছের মধ্যে অন্য কোনো জাতের পরাগরেণু চলে এসেছে। তাহলে আমরা হোমোজাইগাস কথাটাকে বুঝাতে পেরেছি। হোমোজাইগাস মানে হলো বিশুদ্ধ বৈশিষ্ট্য বা পিওর বৈশিষ্ট্য। ওকে, হ্যাঁ স্যার। তাহলে এই ধরনের হ্যাপ্লয়েড লাইন পাওয়া গেছে কোথায় কোথায়? পোয়েসি, সোলানেসি, ব্রাসিকেসি। পোয়েসি গোত্রের উদ্ভিদ হলো, যেমন হলো ধান, গম। সোলানেসি গোত্র হলো বেগুন, ব্রাসিকেসি গোত্র হলো সরিষা। তাহলে এই সমস্ত উদ্ভিদের এরকম হ্যাপ্লয়েড লাইন বা পিওর লাইন বা পিওর হোমোজাইগাস লাইনের উদ্ভিদ পাওয়া সম্ভব হয়েছে। জার্ম প্লাজম সংরক্ষণ। বিপন্ন, বিরল ও বিলুপ্ত প্রায় উদ্ভিদের এক্স সিটু প্রক্রিয়ায় জার্ম প্লাজম সংরক্ষণ প্রয়োজন হয়। এক্ষেত্রে টিস্যু কালচার প্রযুক্তি প্রয়োগ করা হয়। গ্রিন হাউস, নার্সারি কিংবা মাঠ সংরক্ষণের চেয়ে ইনভিট্রো জার্ম প্লাজম সংরক্ষণ অনেক সাশ্রয়ী। ইনভিট্রো মানে উইদিন দ্য গ্লাস। এক্ষেত্রে এছাড়া ক্রায়ো প্রিজার্ভেশন করা কোষ ও কলা থেকে টিস্যু কালচার প্রযুক্তির মাধ্যমে উদ্ভিদের পুনরুজ্জীবন করা সংরক্ষণ জীব প্রযুক্তির একটি ফলপ্রসূ দিক। তাহলে এই ক্রায়ো প্রিজার্ভেশন কি জিনিস? এখানে ক্রায়ো প্রিজার্ভেশন কথাটা লিখতে হতো, তাহলে এখানে আমরা লিখে দিলাম। তাহলে ক্রায়ো প্রিজার্ভেশন হলো তরল নাইট্রোজেনে অতি নিম্ন তাপমাত্রায় উদ্ভিদের কোষ, কলা কিংবা অন্য কোনো সজীব কোষ সংরক্ষণ করা। এই ক্রায়ো প্রিজার্ভেশন জিনিসটা কি, যে -176 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তরল নাইট্রোজেনকে চালিত করা হয়, এবং এই তরল নাইট্রোজেনের তখন যখন -176 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায় তখন ওই তাপমাত্রায় আমরা যদি উদ্ভিদের কোষ বা কলাকে রেখে দিই তাহলে সেটা সংরক্ষিত থাকে। এমনকি যদি কোনো গরুর বা ছাগলের যদি আমি শুক্রাণুকেও রেখে দিই সেটাও কিন্তু সংরক্ষিত থাকবে। তাহলে এরকম জার্ম প্লাজম মানে কি বলা হচ্ছে? জার্ম প্লাজম মানে হলো কোনো উদ্ভিদের বা কোনো প্রাণীর শুক্রাণু এবং ডিম্বাণুকে সংরক্ষণ করে রাখার প্রচেষ্টা। তাহলে এই প্রচেষ্টার নামটা হলো ক্রায়ো প্রিজার্ভেশন। এই প্রক্রিয়া আমরা কোনো উদ্ভিদ বা প্রাণীর শুক্রাণু এবং ডিম্বাণুকে সংরক্ষণ করে রাখতে পারবো। আর ক্রায়ো প্রিজার্ভেশনটা হলো কি, এটা হলো -176 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তরল নাইট্রোজেনকে 176 ডিগ্রি সেলসিয়াস মাত্রায় চালিত করা হয়, যার ফলে সেই চালিত নাইট্রোজেনে উদ্ভিদের কোষ বা উদ্ভিদের শুক্রাণু বা প্রাণীর শুক্রাণু, ডিম্বাণু এগুলো রেখে দেওয়ার মাধ্যমে আমরা সংরক্ষণ করতে পারবো। তাহলে আমরা জার্ম প্লাজম সংরক্ষণ করতে জার্ম প্লাজম সংরক্ষণটা বুঝতে পেরেছি। সেটা যদি কোনো টিস্যু হয়, কোনো উদ্ভিদের যদি টিস্যু হয়, সেটাও আমরা এই ক্রায়ো প্রিজার্ভেশন প্রযুক্তির মাধ্যমে আমরা সংরক্ষণ করে রাখতে পারবো। পরবর্তীতে দেখা গেলো সেই সংরক্ষিত টিস্যুটা যদি আমরা কালেক্ট করে যদি আমরা টিস্যু কালচার প্রযুক্তির সাহায্যে সেই টিস্যু থেকে আমরা পরে চারাও তৈরি করতে পারবো। ওকে,
হ্যাঁ স্যার। আচ্ছা, এরপরে আমরা আসবো টিস্যু কালচার প্রযুক্তির সুবিধা ও অসুবিধা সমূহ। টিস্যু কালচার প্রযুক্তির সুবিধা ও অসুবিধা সমূহ। তাহলে প্রথমে আমরা আসবো সুবিধাগুলো। যেমন অল্প জায়গায় অধিক চারা উৎপাদন, উদ্ভিদের যে কোনো টিস্যু থেকে চারা উৎপাদন, অল্প পরিশ্রমে অল্প সময়ে অধিক সংখ্যক চারা উৎপাদন, নিয়ন্ত্রিত পরিবেশে মাতৃ উদ্ভিদের প্রজাতিগত চারিত্রিক গুণাবলী অক্ষুণ্ণ রেখে চারা উৎপাদন, ভাইরাস মুক্ত চারা উৎপাদন, বছরের সব সময় উদ্ভিদের চারা উৎপাদন, বিলুপ্তপ্রায় উদ্ভিদ উৎপাদন ও ওই প্রজাতিকে সংরক্ষণ, কলমে অক্ষম ও বীজের মাধ্যমে বংশবিস্তার করে না এমন উদ্ভিদের চারা উৎপাদন, এক্সোটিক উদ্ভিদ প্রজাতি থেকে দেশি আবহাওয়ায় উপযোগী জাত সৃষ্টি করা প্রভৃতি। এক্সোটিক উদ্ভিদ মানে বাইরের দেশের উদ্ভিদ। বাইরের দেশের উদ্ভিদ, হ্যাঁ, আমাদের দেশীয় আবহাওয়ায় কিভাবে আহ, উপযোগী জাত তৈরি করা যায় সেটাও আমরা টিস্যু কালচারের সাহায্যে তৈরি করতে পারি। অসুবিধাগুলো কি কি? মূল্যবান যন্ত্রপাতি, রাসায়নিক উপকরণ, ব্যয়বহুল গবেষণাগারের প্রয়োজন, বিশেষজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত জনশক্তির অভাব, গবেষণাগারে আবাদ টিস্যু জীবাণু দ্বারা আক্রান্ত হলে টিস্যু কালচার সম্পন্ন করা সম্ভব হয় না। এর ফলে উৎপন্ন চারা ক্ষুদ্রাকৃতির হওয়ায় পরিবহনে অসুবিধা হয়। প্রথম অবস্থায় উৎপন্ন চারার মূল্য অনেক বেশি পড়ে। প্রজননগত সমস্যার কারণে দেরিতে ফল আসা, উদ্ভিদের অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হওয়া, অঙ্গজ প্রজননের ফলে উদ্ভিদের কোনো নতুন প্রকরণ সৃষ্টি হয় না। তাহলে এগুলো হলো অসুবিধা। আচ্ছা, তোমাদের মনে সময় প্রায় শেষ, হ্যাঁ, তোমরা আবার একটু জয়েন হও। হ্যাঁ, 10 মিনিটের মতো জয়েন হও, আমি আরো 10 মিনিট মতো পড়াবো, ঠিক আছে? ওকে স্যার।